সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু সেই ভিডিওই এখন লাখো মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুম থেকে বের হওয়ার আগে লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, সবাই শান্ত হও, আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে, এসো সবকিছু ভুলে যায়, আমাদের কাজ শুধুই খেলা করা, চলো খেলায় মন দিই। প্রশ্নটা ঠিক এখানেই, সবকিছু ভুলে যেতে বললেন কেন তিনি? কি এমন হয়েছিল যা ফাইনালের ঠিক আগে দলের সবাইকে ভুলে গিয়ে শুধু খেলায় মন দিতে বলার প্রয়োজন পড়ল? আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে আর্জেন্টিনার খেলা দেখে আসছি। ভালো খেলেছে, খারাপ খেলেছে, হেরেছে, জিতেছে, সবটাই দেখেছি। কিন্তু এই ফাইনালে যে আর্জেন্টিনাকে দেখলাম সেটাকে আমার কাছে পরিচিত আর্জেন্টিনা মনে হয়নি। এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থকের মতো আমার মনেও একটা প্রশ্ন ঘুরছে, ম্যাচের আগে ঠিক কি এমন ঘটেছিল যা আমরা এখনো জানি না। তবে এমন কিছু ঘটনা আছে যেগুলো একসঙ্গে দেখলে প্রশ্ন জাগতেই পারে। প্রথমত, ফাইনালের মতো একটা ম্যাচে মেসির পরিবারকে স্টেডিয়ামে দেখা যায়নি। সাধারণত বড় ম্যাচে তারা উপস্থিত থাকেন। দ্বিতীয়ত, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে আসবেন বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকেও দেখা যায়নি। পুরো টুর্নামেন্ট জুড়ে গ্যালারিতে নিয়মিত দেখা যাওয়া দিয়েগো সিমিওনেও ফাইনালে ছিলেন না। চতুর্থত, পুরো ম্যাচে লাউতারো মার্টিনেজকে কার্যত দেখাই গেল না, তিনি মাঠে নামলেন না, এমনকি ক্যামেরাতেও খুব একটা ধরা পড়লেন না তিনি। এরপরে আসে ম্যাচের ঘটনাগুলো। হাফ টাইমে এনজো ফার্নান্ডেজের ডাবল হলুদ কার্ডে লাল কার্ড, লিজান্দ্রো মার্টিনেজের রহস্যজনক ইনজুরি, যে খেলোয়াড় রক্ত ঝরিয়েও ম্যাচ শেষ করার জন্য পরিচিত, তিনি কোনো বড় সংঘর্ষ ছাড়াই মাঠ ছাড়লেন। এরপর ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরি, স্ক্যালোনির এমন কিছু বদলি যেগুলো ম্যাচের সময় অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ছিল আর্জেন্টিনার পারফরমেন্স। পুরো 90 মিনিটে কার্যত কোনো শটই অন টার্গেটে নেই। অতিরিক্ত সময় মিলিয়েও গোলমুখে খুবই কম কার্যকর প্রচেষ্টা। যেখানে স্পেন প্রায় 800টির কাছাকাছি পাস খেলেছে, সেখানে আর্জেন্টিনা 300রও কম পাস সম্পূর্ণ করেছে। অনেক সময় এমনও মনে হয়েছে বল জিতেও কয়েক সেকেন্ডের মধ্যে আবার স্পেনের কাছেই ফিরিয়ে দিচ্ছে তারা। এটা কি শুধু স্পেনের অসাধারণ প্রেসিং, নাকি আর্জেন্টিনা অস্বাভাবিকভাবেই খারাপ খেলেছে? ম্যাচের বাইরের কিছু ঘটনাও আলোচনায় এসেছে। ক্রিস্টিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক না করা, এসবের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা আমার জানা নেই, তার কোনো প্রমাণও নেই। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়েও নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে গোল্ডেন বল নিয়ে। অনেক আর্জেন্টিনার সমর্থকের মতে মেসি এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন। ফুটবলে ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, তবে এবার সেটি আরও বড় আকার ধারণ নিয়েছে। আরও একটি ঘটনা পুরো বিতর্ককে আরও জটিল করে তুলেছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার বা ফকল্যান্ড আইল্যান্ডকে আর্জেন্টিনার বলে দাবি করা একটা ব্যানার হাতে তুলে ধরেছিলেন। পরে জানা যায় এটি কোনো সংগঠনের ব্যানার ছিল না। সান্তিয়াগো নামের এক আর্জেন্টাইন সমর্থক ম্যাচের দিনই হোটেলের বিছানার চাদর কেটে মাত্র কয়েক ডলারের রং তুলি দিয়ে এটি তৈরি করেছিলেন। স্টেডিয়ামের নিরাপত্তা তল্লাশি ফাঁকি দিয়ে তিনি ব্যানারটি স্টেডিয়ামে নিয়ে যান। ম্যাচ শেষে সেটি মাঠে ছুড়ে দিলে জিওভানি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডি সহ কয়েকজন খেলোয়াড় সেটি ক্যামেরার সামনে তুলে ধরেন। বিষয়টি শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘ রাজনৈতিক বিরোধের কারণে ব্যানারটি আন্তর্জাতিকভাবেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, এই ঘটনার কোনো প্রভাব কি পরবর্তী সময়ে পড়েছিল? যদিও এ বিষয়ে ফিফা বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্কের কথা বলেনি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিও আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যোগ হয় পুরো টুর্নামেন্ট জুড়ে চলা রেফারিং বিতর্ক। বিশেষ করে স্পেনের ডিফেন্ডার এমরিক লাপুর্তা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিফা বয়, রিগড এবং স্ক্রিপ্টেড ওয়ার্ল্ড কাপ এই ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। ফলে ফাইনালের আগে আর্জেন্টিনা ছিল প্রবল মানসিক চাপের মধ্যে। ঠিক এখানেই মেসির সেই কথাগুলো আবারও নতুন অর্থ পেতে শুরু করে। আমরা জানি না মেসি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন, তিনি নিজেও এ নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি, ফলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে এখন একটা প্রশ্ন হলো, আপনি যদি বিশ্বকাপ ফাইনালে খেলতে নামেন আর ম্যাচের আগে পুরো সপ্তাহ জুড়ে সবাই যদি আপনার দলকে নিয়ে বিতর্ক করে, তাহলে কি সেটা খেলোয়াড়দের মাথায় প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলতে পারে, বিশেষ করে এমন একটি ম্যাচে যেখানে একটি ভুলই পুরো ক্যারিয়ার বদলে দিতে পারে। ফুটবলে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যা মেন্টাল নয়েজ, অর্থাৎ
মাঠের বাইরের এমন সব চিন্তা যা খেলার সময় মাথার ভেতরে ঘুরতে থাকে। সমালোচনা, রেফারির সিদ্ধান্ত, প্রতিপক্ষের বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, এসব যদি একজন খেলোয়াড়ের মাথায় ঘুরতে থাকে তাহলে সেই খেলোয়াড় শতভাগ মনোযোগ নিয়ে খেলতে পারবেন না। অনেক স্পোর্টস সাইকোলজিস্ট বলেন, বড় ম্যাচে টেকনিক্যাল প্রস্তুতির পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাথাকে শান্ত রাখা। এ কারণে কোচরা প্রায়ই বলে থাকেন, ইগনোর দ্য নয়েজ, অর্থাৎ বাইরের কোলাহল মাথার মধ্যে এনো না, শুধু খেলায় মন দাও। মেসির বক্তব্য শুনলে সেটার সঙ্গে যেন বেশ মিল পাওয়া যায়। সবকিছু ভুলে যাও, শুধু খেলায় মন দাও। এ দুটি বাক্য আসলে খেলোয়াড়দের মানসিকভাবে রিসেট করার বার্তাও হতে পারে। আরেকটি বিষয়ও এখনো গুরুত্বপূর্ণ, বিশ্বকাপ ফাইনালের আগে মেসি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। সেখানে তিনি পুরো যাত্রা, সমর্থকদের ভালোবাসা এবং ফাইনালের গুরুত্ব নিয়ে তিনি লিখেছিলেন। অর্থাৎ বাইরে তিনি আবেগ প্রকাশ করেছেন, কিন্তু ড্রেসিং রুমে এসে তিনি ঠিক উল্টো কথা বলেছেন, আবেগ ভুলে যাও, শুধু খেলো। এটা আসলে বিরোধিতা নয়, বরং একজন নেতার দুই ভিন্ন ভূমিকা। একদিকে সমর্থকদের সঙ্গে আবেগ ভাগ করে নেওয়া, অন্যদিকে সতীর্থদের আবেগ নিয়ন্ত্রণে রাখা, কারণ মাঠে অতিরিক্ত আবেগ অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। মেসিকে আমরা সাধারণত খুব শান্ত একজন অধিনায়ক হিসেবে দেখে থাকি। তিনি খুব কম চিৎকার করেন, খুব কম নাটকীয় বক্তৃতা দেন, বরং ছোট ছোট বাক্যে কথা বলেন। কিন্তু সেই ছোট বাক্যগুলোই অনেক সময় সবচেয়ে বেশি প্রভাব ফেলে দেয়। আর্জেন্টিনার অনেক খেলোয়াড় আগে বলেছেন, ম্যাচের আগে মেসির উপস্থিতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তিনি লম্বা মোটিভেশনাল বক্তৃতা দেন না, বরং খুব সহজ ভাষায় সবাইকে শান্ত থাকতে বলেন। এই ভিডিওটাও হয়তো তারই একটা উদাহরণ। এখন আসি ম্যাচের দিকে। দুর্ভাগ্যজনকভাবে আর্জেন্টিনা ফাইনালে 1-0 গোলে হেরে যায়। 16 বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। মজার বিষয় হলো, ম্যাচ চলাকালে বড় কোনো রেফারিং বিতর্ক তৈরি হয়নি। অর্থাৎ ম্যাচের আগে যেসব অভিযোগ উঠেছিল সেগুলো মাঠের খেলায় বড় কোনো প্রভাব ফেলেছে এমনটা বলা কঠিন, বরং স্পেন নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে ম্যাচ জিতেছে। তবে ম্যাচ শেষে আবারও উত্তেজনা তৈরি হয়। শেষ বাঁশি বাজার পর দুই দলের কয়েকজন খেলোয়াড়, অর্থাৎ প্যারাদেস এবং বিপক্ষ দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। পরে অবশ্য ফিফা তদন্ত শুরু করেছে। এখানে অনেকে আবার মেসি সে বক্তব্যের দিকে ফিরে তাকাচ্ছেন। তিনি কি আগে বুঝতে পেরেছিলেন ম্যাচটি আবেগের লড়াইয়ে পরিণত হতে পারে? তিনি কি চেয়েছিলেন তার সতীর্থরা যেন কোনো বিতর্কেই না জড়িয়ে পড়ে, নাকি শুধুই মানসিক চাপ দূর করতে চেয়েছিলেন? এগুলোর কোনোটারই নিশ্চিত উত্তর নেই। তবে একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও দিয়ে পুরো ঘটনা ব্যাখ্যা করা সম্ভব নয়। ভিডিওর আগে কি বলা হয়েছিল, পরে কি বলা হয়েছিল, কোন প্রসঙ্গে তিনি কথাগুলো বলেছিলেন, আমরা ঠিক জানি না। তাই একটি ছোট্ট ক্লিপ দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া আমাদের ঠিক হবে না। আজকাল অনেক ভিডিওই কনটেক্সট কেটে ভাইরাল করা হয়, ফলে দর্শক অনেক সময় সম্পূর্ণ চিত্রটি দেখতে পান না। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় এই ভিডিওর সবচেয়ে বড় শিক্ষা অন্য জায়গায়। একজন অধিনায়কের কাজ শুধু ট্যাকটিক্স বোঝা নয়, তার সবচেয়ে বড় দায়িত্ব হলো দলের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা, বিশেষ করে এমন একটি ম্যাচে যেখানে কোটি কোটি মানুষ তাকিয়ে রয়েছে তাদের দিকে। মেসি ঠিক সেটাই করার চেষ্টা করেছিলেন বলেই আমার কাছে মনে হয়। যদিও শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা, কিন্তু তার সেই কয়েকটি শব্দ দেখিয়ে দেয় বড় ম্যাচের আগে একজন নেতা প্রথমে কি নিয়ে ভাবেন। প্রতিপক্ষ নয়, রেফারি নিয়ে নয়, সমালোচনা নিয়েও নয়, বরং নিজের দলের মনোযোগ। হয়তো ঠিক এ কারণেই তিনি বলেছিলেন, এসো সবকিছু ভুলে যাই, আমাদের কাজ শুধু খেলা করা। আর সত্যি বলতে বিশ্বকাপের মতো মঞ্চে এর চেয়ে শক্তিশালী বার্তা হয়তো আর খুব বেশি পাওয়াও কঠিন।